আজকে আমাদের পরিচালক মহোদয়, পরিচালক প্রশাসন, পরিচালক প্রশিক্ষণ মহোদয় সহ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আমাকে কিছু বলার সুযোগ প্রদান করার জন্য এবং এই প্রেজেন্টেশন করার সুযোগ প্রদান করার জন্য। প্রথমেই আমি আপনাদেরকে একটা ছোট্ট গল্প বলতে চাচ্ছি। 1960 দশকের কথা। বাংলাদেশের মতোই কোন একটা গ্রামের ছবি আপনাদের সামনে আমি তুলে ধরেছি। বাংলাদেশের মতোই এই অঞ্চলের মানুষের প্রধান কাজ ছিল কৃষিকাজ। তারা হাঁস মুরগি পালন করত, মৎস্য পালন করত, গবাদি পশু চড়াতো, ধানের ব্যবসা করত। কিন্তু সেই জাতি একসময় অনুধাবন করতে লাগলো যে সেই দেশের প্রাকৃতিক সম্পদ বলে তেমন কিছুই নেই, একমাত্র সম্পদ জনসম্পদ। সেই জনসম্পদকে আসলে সর্বোচ্চ ব্যবহার কিভাবে করা যায় এবং সারা বিশ্বের মাঝে নিজেদেরকে কিভাবে তুলে ধরা যায়, সেই প্রশ্নের উত্তর তারা খোঁজার চেষ্টা করল। তাদের সামনে হ্যামিলনের বংশীবাদক হয়ে আসলেন মিস্টার মরিস চ্যাং। মিস্টার মরিস চ্যাং এর হাত ধরে সেই দেশে আমূল পরিবর্তন হলো। মিস্টার মরিস চ্যাং তার দেশের নামে গঠন করলেন টিএসএমসি বলে এক কোম্পানি। সেই টিএসএমসি কোম্পানির অনুকরণে তথ্য প্রযুক্তিগত দক্ষতা দেখিয়ে তারা এখন পৃথিবীর সেরা রাষ্ট্রের মধ্যে একটি। সেই টিএসএমসি কোম্পানি আর কিছুই নয়, তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এবং তাদের হাত ধরে শুধুমাত্র তথ্য প্রযুক্তিগত দক্ষতা দেখিয়ে তাইওয়ান এখন দুনিয়ার সেরা রাষ্ট্রের মধ্যে একটি। তথ্য প্রযুক্তিগত দক্ষতা আসলে কতটা প্রয়োজন তার উদাহরণ যদি আমরা দেখি, পৃথিবীর সেরা 20 কোম্পানির মধ্যে অধিকাংশই যারা $1 ট্রিলিয়ন সমৃদ্ধি অর্জন করতে পেরেছেন, তাদের মূল চালিকা শক্তি এই তথ্য প্রযুক্তিগত দক্ষতা। অ্যাপল থেকে শুরু করে মাইক্রোসফট প্রায় সবাই তথ্য প্রযুক্তিগত দক্ষতা দেখিয়ে তারা নিজেদের অবস্থান এই বিশ্বে করে গেছেন। উপস্থিত শুধু আজকে আমাদের প্রেজেন্টেশনের বিষয় রিপোর্টের তথ্য প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন এবং ওয়েব পোর্টাল সমৃদ্ধকরণে করণীয়। এতক্ষণ এই কথার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যদি নিজেদেরকে তথ্য প্রযুক্তিগতভাবে দক্ষতা অর্জন করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি, এরকম একটা গ্রাম থেকে যদি একটা দেশ পরিবর্তন হতে পারে, তথ্য প্রযুক্তিগত দক্ষতা দিয়ে আমরা নিজেদেরকে সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে পারবো। আবার যদি আমাদের তথ্য প্রযুক্তিগত সময়ের সাথে দক্ষতা না থাকে, সময়ের সাথে আমরা অপ্রয়োজনীয় হয়তো বা হয়ে যাব। কেন আসলে আমাদের তথ্য প্রযুক্তিগত দক্ষতা প্রয়োজন বা মূল অবজেক্টিভস কি, সেটা যদি আমরা দেখি, তখন আমরা দেখতে পাই ইনক্রিজ আইসিটি ক্যাপাবিলিটিস অফ রিপোর্ট পার্সোনাল, মডার্নাইজ অ্যান্ড এনরিচ দ্য রিপোর্ট ওয়েব পোর্টাল, ইমপ্রুভ সার্ভিস ডেলিভারি থ্রু ডিজিটাল টুল। দিন শেষে কেন আমাদের আইসিটি স্কিল দরকার? আমরা পাবলিক সার্ভেন্ট, আমরা জনগণের সাথে ডিল করি। আমাদের যে কাজ ডিজিটাল গভর্নেন্সের মাধ্যমে জনগণের কাছে সহজে যেন আমরা পৌঁছে দিতে পারি, আমরা যেন ডেটা অ্যানালাইসিস এবং রিপোর্টিংটা স্বচ্ছভাবে করতে পারি, আমরা যেন দেশের এবং বিদেশের আন্তর্জাতিক সংস্থার সাথে কোলাবোরেশন করে আমাদের নিজেদের কাজগুলোকে তুলে ধরতে পারি এবং এসডিজি গোলকে যেন আমরা সঠিকভাবে অর্জন করতে পারি। উপস্থিত শুধু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে আমাদের রিপোর্টে আঞ্চলিক যে কার্যালয়গুলো রয়েছে তার ওয়েবসাইটগুলোর বা ওয়েব পোর্টালগুলোর বর্তমান অবস্থা আমি আপনাদের সামনে তুলে ধরছি। আরটিসি এবং আরটিকে এর ক্ষেত্রে যদি আমরা দেখি, আরটিকে এর ক্ষেত্রে বর্তমানে অ্যাক্টিভ অবস্থায় রয়েছে প্রায় 77% এবং আরটিসির ক্ষেত্রে অ্যাক্টিভ অবস্থায় রয়েছে 81%। অর্থাৎ এই বিষয়টিতে আসলে আমাদের উন্নতি করার সুযোগ রয়েছে এবং আমরা হয়তোবা ভবিষ্যতে এই বিষয়টিতে আমরা আরো দক্ষতা অর্জন করতে পারবো। আরপিটিআই কি একটু বলেন, ওনাদেরকে অনেকে জানে না যে আরপিটিআই কি আর আরটিসি কি। জি স্যার, আমাদের দুই ধরনের আরপিটিআই কয়টা আছে, আরটিসি কয়টা আছে? আমরা এখানে যে ডাটাটা দেখাচ্ছি, আমাদের সারা বাংলাদেশে আঞ্চলিক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত দুই ধরনের প্রতিষ্ঠান রয়েছে। একটাকে বলি আমরা আরটিসি, মূলত এটা বিভাগীয় শহর বা জেলা পর্যায়ে অবস্থিত উপজেলা। আর আরপিটিআই এটা হচ্ছে বিভাগীয় শহরে এবং হচ্ছে জেলা পর্যায়ে অবস্থিত, এবং হচ্ছে আরটিসি যেগুলো মূলত হচ্ছে উপজেলা লেভেলে অবস্থিত। রিজিওনাল পপুলেশন ট্রেনিং ইনস্টিটিউট আর আরটিসি হচ্ছে রিজিওনাল ট্রেনিং সেন্টার। আর এটা হচ্ছে বর্তমানে আমাদের অবস্থা।
আপনাদের আরপিটিআই আছে টোটাল হচ্ছে 13টি 13টি স্যার। আরটিসি আছে হচ্ছে 20টি স্যার, বর্তমানে কার্যক্রমের হচ্ছে 20টি। তো তার একটি তুলনামূলক চিত্র আমরা যতটা পেয়েছি, আরপিটি এর ক্ষেত্রে আমরা 13টি আরপিটি এর ক্ষেত্রে ডেটা সংগ্রহ করতে পেরেছি, এবং আরটিসি এর ক্ষেত্রে স্যার আমরা 16টা আরটিসি। তো এখানে একটু জি স্যার। আমাদের সকালে বলে দিতে হবে 77% এবং 81% যে অ্যাক্টিভ, জি স্যার। এই অ্যাক্টিভের মাত্রা কোন লেভেলে, কোন লেভেলে অ্যাক্টিভ? তারা কি একদম রেগুলার তথ্যপত্র হালনাগাদ করছে? তাদের কর্মকর্তাদের তথ্যপত্র কি পুরো হালনাগাদ আছে? তারা কি যে তথ্য দেওয়ার কথা সে তথ্য ইনপুট দিয়েছে? স্যার, এখানে অ্যাক্টিভ বলতে আমরা মূলত বোঝাচ্ছি যে বর্তমানে তারা আসলে চালু রয়েছে, আমরা সেই ওয়েবসাইটগুলোতে গেলে অন্তত কিছু ইনফরমেশন পাচ্ছি, কিন্তু আমাদের আঞ্চলিক লেভেলের যে প্রতিষ্ঠানগুলোতে আছে যতটা আমাদের হালনাগাদ করাটা আসলে স্যার প্রয়োজন, ততটা আসলে কোথাও সেভাবে আসলে হালনাগাদ নেই আমার জানা মতে স্যার। 73 আর 19% কি একেবারে অকেজ মানে বন্ধ নাকি অ্যাক্সেস পাওয়া যায়? Access পাওয়া যাচ্ছে, access পাওয়া যাচ্ছে স্যার। বর্তমানে স্যার access পাওয়া যাচ্ছে। স্যার আমি কি আগাতে পারি? ধন্যবাদ স্যার। এখন আমরা একটু দেখি যে অ্যাকশনস কিভাবে আমরা এই আইসিটি ক্যাপাসিটিটা আমরা বাড়াতে পারি, তার প্রধান যে অংশটুকু তার মধ্যে হচ্ছে হিউম্যান রিসোর্স ক্যাপাসিটি বিল্ডিং। আমাদের বর্তমানে আমরা আরটিসি বা আরটিটিআইতে বা আমরা কর্মরত যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে, আমরা আসলে এই প্রযুক্তিগত দক্ষতার সাথে কতটা পরিচিত বা আমাদের আসলে কতটা প্রযুক্তিগত দক্ষতা রয়েছে, সেই বিষয়টি আসলে অ্যানালাইসিস করা প্রয়োজন। তার উপর ভিত্তি করে অ্যানালাইসিস করার রিপোর্টে আমাদেরকে ডেটা অ্যানালাইসিস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্লাউড কম্পিউটিং, সাইবার সিকিউরিটি এই বিষয়গুলোর উপর যদি আমাদের দক্ষতা অর্জনের ট্রেনিং হয়, তাহলে হয়তো বা আমরা সেই বিষয়গুলোকে আয়ত্ত করতে পারবো সহজে। এছাড়াও টপ প্রোগ্রাম আমাদের আয়োজন করা যেতে পারে। প্রযুক্তিগত দক্ষতা অর্জনের ক্ষেত্রে শুধুমাত্র ট্রেনিং আমাদেরকে সমৃদ্ধি এনে দিতে পারবে না। রিপোর্টে আমাদের বর্তমানে দরকার একটি সমৃদ্ধ ডেটা সেন্টার, যে ডেটা সেন্টারটাকে আমরা পুরো বাংলাদেশে ব্যবহার করতে পারবো। আমাদের হাই স্পিড নেট সার্ভিস দরকার এবং আইটি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, আইটি ফ্রেন্ডলি অফিস স্থাপনটাও খুব জরুরি। আমরা রিপোর্টের মধ্যে একটা ডিজিটাল কালচার তৈরি করতে চাই। আমরা পেপারলেস অফিসের দিকে এগিয়ে যেতে চাই। বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো বর্তমানে পেপারলেস অফিসের দিকে এগিয়ে যেতে চাচ্ছে, তার জন্য আমরা একটা পায়োনিয়ার হতে পারি এবং স্বচ্ছতা তৈরি করার জন্য আমরা ইজিপি, ডি নথি এই জাতীয় বিষয়গুলোর সাথে যতটা সম্ভব নিজেদেরকে সর্বোচ্চ পর্যায়ে সম্পৃক্ত করতে চাই। এরপর আমরা চলে আসি আমাদের বর্তমানে রিপোর্টের ওয়েব পোর্টালের আসলে কি অবস্থা। আমাদের যে মূল ওয়েব পোর্টাল আমরা আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি। ওয়েব পোর্টালটা সামনে তুলে ধরছি যে আমাদের বর্তমানে যে মূল যে ফরম্যাটটা যেটা সরকারি অফিসগুলোতে ফলো করে, আমরা সেই ফরম্যাটেই ফলো করে আমাদের ওয়েব পোর্টালটাকে বর্তমানে রেখেছি এবং এটার নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। এটা হচ্ছে কি আমাদের রিপোর্টের মূল ওয়েব পোর্টালের বর্তমান অবস্থা। তো সেখান থেকেও আমাদের উন্নতির যথেষ্ট সুযোগ রয়েছে। এছাড়া হচ্ছে মোপা সহ আরো বেশ কিছু ওয়েব পোর্টালের কথা আমরা বলতে পারি। এখন আমরা একটু চলে যেতে যাচ্ছি যে অ্যাডিশনাল ইন্টারঅ্যাক্টিভ ফিচারস গুলো আমাদের আসলে কি কি দরকার। ডেটা ভিজুয়ালাইজেশন টুলস, আমরা যেহেতু একটি গবেষণা প্রতিষ্ঠান, আমরা আমাদের ভিউয়ারদের জন্য, আমাদের ওয়েবসাইট যারা ভিজিট করছেন তাদের জন্য আমাদের যে তথ্যপাত্রগুলো আমরা সংগ্রহ করি, সেই তথ্যপাত্রগুলো সঠিকভাবে যেন তাদের সামনে তুলে ধরতে পারি এবং তারা যেন আমাদেরকে রেগুলার এখানে ফিডব্যাক দিতে পারেন, সেই ব্যবস্থাটাও রাখা খুব প্রয়োজন। এরপরে আমরা চলে আসি ইউজার ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। একটা ওয়েবসাইটের বা একটা ওয়েব পোর্টালের দুই ধরনের আমরা মূলত ইন্টারফেস দেখতে পাই, একটা হচ্ছে ডেস্কটপের জন্য আর একটা হচ্ছে মোবাইলের জন্য। তো আলটিমেটলি আমাদেরকে ইউজার ফ্রেন্ডলি ভাবে জিনিসটাকে গড়ে তুলতে হবে যেন খুব সহজে মানুষ যদি মোবাইল দিয়েও জিনিসটা ব্রাউজ করে যেন সর্বোচ্চ ফিচার্স গুলো এখান থেকে অ্যাভেল করতে পারেন এবং বাংলা এবং ইংরেজি উভয় মাধ্যমেই যেন
এখান থেকে তথ্য পাওয়া যায় এবং বিভিন্ন লেয়ারে মানুষ যেন প্রয়োজন অনুযায়ী এখানে অ্যাক্সেস নিতে পারে। এছাড়া বর্তমান যুগ আমরা যদি বলি তথ্য প্রযুক্তির যুগ, আরও যদি আমরা বলি অডিও ভিজুয়াল কন্টেন্টের যুগ। মানুষ এখন ইন্টারনেটে যে পরিমাণ সময় কাটায় তার প্রধান অংশে ব্যয় করে হয়তোবা কোনো অডিও ভিজুয়াল কন্টেন্ট দেখে, হয়তোবা সেটি ইউটিউবে হোক, ফেসবুকে হোক, ইনস্টাগ্রামে হোক, যেখানেই হোক। আমাদের এই ওয়েবসাইটের সাথে আমরা আমাদের রিপোর্টের ভবিষ্যতের ইউটিউব, ফেসবুক পেজ এবং লিঙ্কগুলো সমৃদ্ধ করে দিতে চাই, যেন সহজেই ক্রস কানেকশনের মাধ্যমে সেখান থেকেও আমরা কিছু ভিউয়ার পাই, সেখান থেকেও যেন আমরা কিছু ক্লিক পাই এবং মানুষজনের মধ্যে এখানে একটা মিথজীবিতা গড়ে তোলা আমাদের মূল লক্ষ্য। এছাড়াও বিভিন্ন লেয়ারের মধ্যে বিভিন্ন মানুষের প্রয়োজন অনুযায়ী যেন তথ্য সংগ্রহ করতে পারে, মোবাইল রেসপন্সিভ ডিজাইন এবং সিকিউর লগ ইন ফর স্টাফ অ্যাক্সেস, এই বিষয়টিকেও গড়ে তোলা খুব প্রয়োজন। এখন আরেকটা বিষয় নিয়ে আসতে চাই। এই রুমে হয়তো বা এমন কেউ নাই যিনি বিকাশ নাহিদের ফোন পান নাই। বর্তমানে স্ক্যামিং এবং মানুষের কাছ থেকে তথ্য ছিনিয়ে নেওয়া, মানুষের কাছ থেকে তথ্য চুরি করা তথ্য প্রযুক্তির যুগে খুব বড় একটি সমস্যা হিসেবে আমরা দেখছি। তো আমরা চাই আমাদের এই ওয়েবসাইটকে এবং আমাদের ওয়েব পোর্টালকে সর্বোচ্চ লেভেলে সিকিউর করা। তার জন্য বর্তমানে আমরা যে মূল সিকিউরিটি থ্রেটগুলো দেখছি তার মধ্যে ফিশিং, ম্যালওয়্যার, সাইবার থ্রেট, বিভিন্ন রকম থ্রেট আমরা দেখছি এবং সেগুলোকে যেন আমরা যথাযথভাবে কাউন্টারেক্ট করতে পারি, তার জন্য সিকিউরিটি এনহ্যান্সমেন্টের ব্যবস্থা আমরা করতে চাই। তার জন্য স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করা থেকে শুরু করে ফ্রিকোয়েন্ট অ্যান্ড অটোমেটিক সাইট অডিট করা থেকে শুরু করে আমরা সর্বোচ্চ প্রযুক্তিগত দক্ষতা সেখানে দেখাতে চাই। এছাড়াও আমাদের যে ওয়েবসাইট আছে তার সাথে বাংলাদেশ সরকারের বিভিন্ন যে ওয়েবসাইটগুলো আছে তার সাথে আমরা সরাসরি সংযোগ তৈরি করতে চাই, যেন আমরা A2I, BTCCL, BCC এবং যাবতীয় যত ওয়েব পোর্টাল আছে তার সাথে যেন আমরা সরাসরি সংযোগ তৈরি করে একটি মিথজীবিতা সংযোগ তৈরি করতে পারি। এছাড়াও আমাদের ওপেন ডাটা আমরা ন্যাশনাল প্ল্যাটফর্মে শেয়ার করতে চাই এবং আমাদের গভর্নেন্স স্ট্র্যাটেজিকে সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে চাই। এছাড়াও এই কাজগুলোর ক্ষেত্রে নিয়মিত মনিটরিং এবং ইভালুয়েশন প্রয়োজন এবং এই কাজ থেকে আমরা আসলে কি এক্সপেক্টেড আউটকাম আশা করতে পারি। আমরা ডিজিটালি এম্পায়ার্ড একটা অফিসিয়ালস দেখতে চাই, আমরা ইউজার ফ্রেন্ডলি একটা ওয়েবসাইট পেতে চাই, আমরা সবার জন্য বেটার অ্যাক্সেস রাখতে চাই এবং নিশ্চিত করতে চাই সর্বোচ্চ পর্যায়ে সাইবার সিকিউরিটি। বর্তমানে তথ্য প্রযুক্তিগত দক্ষতা অর্জনের ক্ষেত্রে আমাদের অনেকগুলো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। সবার প্রথমে যে বিষয়টি দরকার, যেহেতু তথ্য প্রযুক্তিগত বিষয়গুলো নিয়মিত পরিবর্তন হয়, সেহেতু দক্ষ কর্মী, এই কাজে সঠিকভাবে জানা দক্ষ কর্মী সবসময় পাওয়াটা খুব মুশকিল হয়ে যায়। তো আমাদের বর্তমানে ল্যাক অফ স্কিল পারসন, ইনফ্রাস্ট্রাকচার লিমিটেশন সহ বাজেট বা ফান্ড সহ অন্যান্য বেশ কিছু চ্যালেঞ্জেসের মুখে আমরা পড়েছি। তো কিভাবে আমরা আসলে এই বিষয়টা ওভারকাম করতে পারি, সেক্ষেত্রে আমাদের সত্যিকার অর্থে একটি সমৃদ্ধ ICT সেল প্রয়োজন এবং প্রয়োজনীয় দক্ষ জনবল প্রয়োজন। নিয়মিত ট্রেনিং, নিয়মিত টেকনোলজিক্যাল ইনফরমেশন শেয়ার এবং আমাদের মধ্যে দক্ষতা অর্জনের মাধ্যমে রিপোর্টকে আমরা সমৃদ্ধ করতে পারি। আমি আপনাদের সামনে একটু ICT সেলের অর্গানোগ্রাম দেখাচ্ছি। প্রথমে আমি আপনাদের সামনে তুলে ধরছি মন্ত্রী পরিষদ বিভাগের ICT সেলের অর্গানোগ্রাম। সেখানে সিনিয়র মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার সহ বেশ অনেক পদে বেশ অনেকজন কর্মকর্তা কর্মচারী কাজ করছে। এরপর আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই পরিকল্পনা বিভাগের ICT সেলের অর্গানোগ্রাম। এই ক্ষেত্রে সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট প্রযুক্তির ব্যবহার, সমৃদ্ধ রিপোর্ট গড়তে এখন দরকার। ধন্যবাদ সবাইকে। এবং ট্রেনিং এবং রিসার্চ ট্রেনিং গুণগত প্রশিক্ষণের মাধ্যমে স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টরের সকল ব্যবস্থাপক, চিকিৎসক, কর্মকর্তা, অনুষদ এবং সেবা প্রদানকারীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে মানববলের এখানে একটা প্রশ্ন স্যার, আমি একটু ইন্টারাপ্ট করছি। আপনাদের হয়ে একটু প্রশিক্ষণ বিভাগে এখন কোন প্রশিক্ষণটা প্রয়োজন, এইটা আপনাদের কাছে এই ইনফরমেশনটা আসে কিভাবে যে ফিল্ডে এখন এই প্রশিক্ষণটা দরকার? আমরা স্টেক হোল্ডারদের সঙ্গে মিটিং করি। আপনাদের স্টেক হোল্ডার কারা? আমাদের ডিজি ফ্যামিলি প্ল্যানিং, ডিজি হেলথ, ডিজি নার্সিং, আমরা তাদের সঙ্গে মিটিং করি এবং আমরা বছরের শুরুতেই তাদের সঙ্গে তাদের চাহিদা নতুন থাকে কিনা সেটা নিয়ে আমরা আলোচনা করি।
এবং আমাদের কারিকুলাম উইং আছে, এই কারিকুলাম বিশেষজ্ঞ মহোদয় আছে, উনি এই নতুন নতুন কারিকুলাম এটার জন্য ডেভেলপ করে, উনি আরো ডিটেল করতে পারবেন। আমাদের ফিল্ড থেকে তাহলে ফিল্ড থেকে আসে রিকোয়ারমেন্টটা ডিজি হেলথ বা ডিজিএফসি তে যায়। হ্যাঁ, আমাদের স্টেক হোল্ডার হচ্ছে এটা চলতেছে, তার সাথে যে 1 2 3 4 হচ্ছে উন্নয়ন এবং ওয়েব পোর্টাল সমৃদ্ধিকরণ বিষয়ক কর্মশালায় আগত সকলকে জানাই আন্তরিক অভিবাদন। আনন্দের সাথে জানাচ্ছি আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন নিকটের সম্মানীয় মহাপরিচালক জনাব ঈশ্বর জামান অতিরিক্ত সচিব, উপস্থিত আছেন জনাব গোলাম মোস্তফা পরিচালক প্রশাসন নিকট, এবং জনাব শেখ রাসেল হাসান পরিচালক প্রশিক্ষণ নিকট। আমি মহাপরিচালক মহোদয়ের অনুমতি এটাই করে মাইক্রোফোনটা কাজ করে না। ধন্যবাদ। সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমাদের নিপট কর্তৃক আয়োজিত আজকের নিপটের তথ্য প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন এবং ওয়েব পোর্টাল সমৃদ্ধিকরণের করণীয় যে কনসেপ্টটিতে আপনারা সম্মানিত সুধী মণ্ডলী বিভিন্ন দপ্তর থেকে আমাদের যারা বিএসবি থেকে আসছেন, তারপরে যে আমাদের আরো অনেক করেছেন, তাদের আলোকে আমাদের যে পরামর্শ, যেহেতু এটা একটা জাতীয় প্রতিষ্ঠান, সেই হিসাবে আমাদের ঐতিহ্যগতভাবে আমরা একটা তথ্য বান্ধব। যদি আপনি দেশের বাহিরে যান, এখানে ইউনিভার্সিটির প্রফেসর মহোদয় আসছেন, যে কোনো দেশ থেকে কিন্তু রিপোর্টকে চিনি। বাংলাদেশে হয়তো অলিগলিতে অতটা পরিস্থিতি নাই, গবেষণার কাজে, ট্রেনিংয়ের কাজে, এবং এটার সৃষ্টি কিন্তু বাহির থেকে ওভাবে আসছে এই প্রতিষ্ঠানটা। তো আজকে এটা আবার রাজস্ব খাতে হস্তান্তর হয়ে গেছে সরকারের কাছে। তো স্বাভাবিক যে আমরা প্রাথমিক যে কাজগুলো করতাম, এখানে দেশে বিদেশি অনেক মানুষের সমাগম এবং অনেক তথ্যের এবং রিলায়েবল সোর্স থেকে যে তথ্যগুলো আমরা গবেষণার কাজে লাগাই, এখানে এগুলো প্রডিউস হতো, ওই কাজটা হতো। আস্তে আস্তে আমরা যখন সরকারি পর্যায়ে সরকারের পলিসি লেভেলে কাজ করার জন্য যে গবেষণাগুলো করি, ট্রেনিংগুলো করি এবং এদের সমীক্ষা করি, এই তথ্য সম্বাদটা আমাদের ওয়েবসাইটে থাকতে হবে। এখন যে অঙ্গ সৌঠকটা আমাদের আছে, এটাকে আমরা আরেকটু সমৃদ্ধ করতে চাই। যে আমরা যে এই পর্যন্ত যা কাজ করছি, সবগুলা কাজ আমরা প্রত্যেকটা কর্নারে ইন্টারনেট কাজ করার জন্য সফটওয়্যার কি আছে আমাদের? কিছুই নেই। এটার সাথে ইন্টিগ্রেট করা তার মানে স্যার হচ্ছে আপনাদের যে এক্সিস্টিং যে আপনারা যে ওয়েব পোর্টালটা ইউজ করছেন, এটাকে কিভাবে এনরিচ করা যায়, কিভাবে আমরা জনগণের সামনে আমাদের ডাটাকে ওপেন করতে পারি, এই একটু মূল উদ্দেশ্য। তো এখন স্যার ওয়ার্ল্ড হচ্ছে যেটা চলছে স্যার ওয়েব 2.0, এটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ ওয়েব পোর্টাল। বাট আমরা সরকারে যেটা ইউজ করছি এটা হচ্ছে কাইন্ড অফ ওয়ান ওয়ে। এটা হচ্ছে এখন স্যার আমরা এখনো 2.9 ওয়েব পোর্টাল পৃথিবীর আর কোন দেশে আছে কিনা এটা এখন নেক্সট ইস্যু স্যার, আপনি যখন ডাটা ওপেন করতে চান স্যার, বিশেষ করে এই প্রতিষ্ঠানটি রিসার্চ এবং ট্রেনিং ওরিয়েন্টেড, তো এখন আমরা মেশিন লার্নিং ইউজ করে ডাটাকে যদি আমরা প্রপারলি যদি উপযোগী করে যদি মেশিন লার্নিং ইউজ করতে পারি, দেন ডেফিনেটলি অনেক ভালো ভালো রিসার্চ হতে পারে এবং বাংলাদেশে অনেক রিসার্চাররা কাজ করছেন স্যার। তো তাদের রিলায়েবল ডাটা সোর্সটা খুবই দরকার এবং ডাটার ব্যাপারে আমাদের কাজকর্ম খুব বেশি স্যার। আমরা এটা দিতে চাই না স্যার, নানান ধরনের ইস্যু থাকে, অফিসে ইস্যু থাকে। তো ডাটা যখন স্যার আমরা ওপেন করতে চাবো, যে কোন ডাটাগুলো ওপেন করবো, সেই জন্য ডাটা ক্লাসিফিকেশন পলিসি থাকা দরকার স্যার। সেক্ষেত্রে আপনাদের ডাটা ক্লাসিফিকেশন কোনো পলিসি আছে কিনা, আর আমাদের ডাটা প্রোটেকশন অ্যাক্ট হবে না, অর্ডিন্যান্স স্যার বোধহয় পাস হয়ে যাবে স্যার, মতামত চেয়েছিল। তো ওটা হলে তো স্যার আমাদের তখন ডাটা মিনিস্ট্রি এবং দপ্তর সংস্থাগুলো স্যার একই প্ল্যাটফর্মকে ফলো করে স্যার এটা করা। তো সেখানে স্যার কিছু লিমিটেশন যেগুলো স্যার মানে আলোচনা এসে স্যার ছিল এবং
টিম আছে স্যার ন্যাশনাল টোটাল টিম। তো সেই টিমটা স্যার কাজ করছে স্যার, এবং সেখানে কীভাবে যে নতুন টেকনোলজিগুলো আসছে আর একটু মেশিন লার্নিংগুলো কীভাবে ইউজ করা যায়, তো সেই কোড করতে পারছি না। সেই লক্ষ্যে স্যার আমরা ন্যাশনাল ড্যাশবোর্ড নামে স্যার আরেকটা হচ্ছে ফ্রেমওয়ার্ক নিয়ে এসেছি। সেটার মাধ্যমে স্যার সংস্থাগুলো, মন্ত্রণালয় সংস্থাগুলো তাদের যে চাহিদা অনুযায়ী স্যার সেখানে ডেটা ডিসিশন মেকিং করা সে এবং ডেটা ভিজুয়ালাইজ করা, এবং সেখানে স্যার যে ডেটা ভিজুয়ালাইজেশন যে টুলসগুলো আছে সেগুলোকে নিয়ে আসা এবং ইন্টারঅপারেবল টেকনোলজিগুলো স্যার ওখানে নিয়ে আসা, ওইটা চলমান স্যার। তো সেটার জন্য স্যার আমরা ইতিমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ এবং আইসিটি ডিভিশনের পোর্টালটা আমরা করেছি, এটা ইতিমধ্যে স্যার হয়েছে, এবং পর্যায়ক্রমে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্দেশনা এসেছে স্যার যে সকল দপ্তর সংস্থা হচ্ছে সেই ড্যাশবোর্ডটার মাধ্যমে নিয়ে আসা স্যার ওই প্ল্যাটফর্মে। এখন যেরকম স্যার এই ন্যাশনাল যে পোর্টাল, এই পোর্টালে যেরকম সকল মিনিস্ট্রি দপ্তর সংস্থা স্যার তাদের একটা করে ওয়েবসাইট আছে, সেখানে ড্যাশবোর্ডটাতেও স্যার সেরকম থাকবে। আর এই যে পোর্টালটা স্যার, এখানে স্যার এটা হচ্ছে যে কিছু লিমিটেশন আছে স্যার। তো এটা না হয় তাহলে সেটার জন্য কিন্তু এখানে কোনো মানে আসে না, বাধ্যবাধকতা আসে স্যার এই ধরনের কোনো কিছু যে উইদিন 1 মান্থে এই সকল তথ্য আপডেট না করলে সেখানে একটা সিম্বলিক নোটিফিকেশন অথবা সেখানে কালারটা ডিফারেন্ট বা এই ধরনের কোনো কিছু আমাদের ওয়েবসাইট সাধারণ বিষয়ে বা আমাদের এটাকে ওপেন করার চিন্তা করছেন, তখন আমি খুব একটা বিষয় শেয়ার করতে চাই। ইরানে যেখানে এখন ইসরায়েল আগ্রাসন চলছে, তারা গত পরশুদিন ইন্টারনেট ভিত্তিক স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে। তো যেটা ওপেন করারও কিন্তু একটা লজিক্যাল গ্রাউন্ড থাকতে হবে। আমরা যখন ইন্টারনেট কানেক্টিভিটি সহ আমরা প্রেজেন্টেশনে দেখছিলাম আপনাদেরকে নাম লিখে দেন, 14 নম্বরের নাম লিখে দেন। ভলিউম মোটা আমরা পরে কনসিডার করি কি দেওয়া দরকার। মানে এটা পরে অবস্থিত মানে স্যার আমি বলতে পারতেছি না স্যার, কারণ আমি 2021 জয়েন করেছি কোনো কোম্পানির মাধ্যমে সম্ভবত। আর এটা কি তখন সচল ছিল বা তাদের সাথে চুক্তি ছিল যে এটা স্যার আমি অ্যাপসটা দেখছিলাম, জাস্ট ওটাতে কিছু কোনো ইনফরমেশন নাই, জাস্ট এটা হলো যে অ্যাপসটাতে 3টা ইউনিটের নাম আছে আর কিছু নেই। সোশ্যাল মিডিয়া যেটা ফেসবুক, ইউটিউব, আমি মনে করি অফিসিয়াল পারপাসের জন্য বা কর্পোরেট ফাংশনের জন্য ট্রেডিংয়ের জন্য আপনি লিঙ্কটা ইউজ করতে পারেন, সেখানে কানেক্টিভিটি এবং অফিসিয়াল ফেসবুক হলো মনোলোক থাকে অনেকে কিন্তু কর্মশালায় উপস্থিত সম্মানিত সুধী, আমাদের নিকটের সহযোগী সংস্থা যারা সবসময় আমাদের নিকটের যে কোনো ওয়ার্কশপে আমরা তাদেরকে পাই, তাদের উপস্থিতির কারণে এবং আমাদের নিকটের কর্মকর্তাবৃন্দ সবসময় খুব এনরিচ থাকি এটা করতে পারি। তবে কি পরিমাণ তথ্য এখন আছে, তথ্য তার চেয়েও বেশি এটা কিভাবে সমৃদ্ধ আরো করা যায়, এই ফাইন্ডিংস গুলো অনেকগুলো পয়েন্ট 2টা প্রেজেন্টেশনেই আমরা পেয়েছি যে আমাদের করণীয় কি। তো করণীয় যে পয়েন্টগুলো এসেছে মানে প্রত্যেকটাই খুবই ভালো, যে এটাই আমাদের আজকের প্রাপ্তি, যে চমৎকার একটা সাকসেসফুল ডিসকাশনের মাধ্যমে আমরা কি এই মুহূর্তে আমাদের কি করণীয় সেটাই আমরা ফাইন্ড আউট করতে পেরেছি। এখন চ্যালেঞ্জটা হচ্ছে বড়, যে আমাদের সরকারি অফিসগুলোতে যে সীমাবদ্ধতা আছে, যে প্রথম সীমাবদ্ধতা হচ্ছে জনবলে, দক্ষ জনবল, আই মিন সবাই দক্ষ, বাট কনসার্ন সেকশনে দেখা যায় যে দায়িত্বপ্রাপ্ত একজনই হয়তো কর্মকর্তা বা তার হয়তো সাপোর্টিং স্টাফ নাই, তাকে যে পরিমাণ ফ্যাসিলিটিস দেওয়া দরকার একটা ওয়েবসাইটটা সবসময় চালু রাখতে বা তাকেও ইনফরমেশন থ্রো করতে অন্যান্য শাখারও যেই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছে সেখান থেকে ইনফরমেশন গুলো নির্দিষ্ট পার্সনকে দিতে হবে, যার মাধ্যমে এগুলো আপলোড হবে, এটা বাইটা সবসময় একটা মনিটর করবে। তা আমার মনে হয়েছে যে আমাদের এই মনিটরিং এ একটু ঘাটতি ছিল, প্লাস আমাদের এখন একটু এই ওয়ার্কশপের প্রেক্ষিতে আমরা এটা আরো কিভাবে ভালো করা যায়, এবং আমাদের এখানে রিসার্চ শাখা আছে, ট্রেনিং শাখাটা আছে, এখানকার যেসব অফিসাররা আছে ওনারাও একটু তৎপর হলে আমি মনে করি আমাদের আইটি এটা আরো অনেক বেশি ভালো হবে।
যেহেতু আমরা আজকের ওয়ার্কশপের মাধ্যমে কি করণীয় এটা আমরা ফাইন্ড